আজকে আমরা কত নাম্বার এক্সপেরিমেন্ট করব বলো? 10 নাম্বার স্যার। 10 নাম্বার। আচ্ছা, বলে নি আজকের ক্লাসে, অনলাইন ক্লাসে আমরা এর থিওরিটা শিখবো। হ্যাঁ, থিওরি, ক্যালকুলেশন ইত্যাদি যা সেগুলো শিখবো। আর আগামী সপ্তাহে আমরা শুরুতে ক্লাসে যাব, ক্লাসে গিয়ে ওইখানে রিপোর্ট ফাইলগুলোতে সাইন করব, অ্যাটেন্ডেন্স দিব, তারপর তোমরা ল্যাবে গিয়ে ডেটা নিয়ে নিবা। বুঝতে পারছো? তার মানে আজকে আমরা থিওরি পড়িয়ে দিচ্ছি, আর নেক্সট ক্লাসে আর থিওরি পড়ানো লাগবে না। তবে এক্সপেরিমেন্টটা সেটা তোমরা সরাসরি ল্যাবেই করবে, সেটা আগামী সপ্তাহে করবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো তাহলে, এবং এটা আমাদের শেষ এক্সপেরিমেন্ট কিন্তু। হ্যাঁ, বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলাম, এটা আমাদের শেষ এক্সপেরিমেন্ট। আমরা এই 10টা এক্সপেরিমেন্টই করব। তারপরে আর তোমাদের সাথে এরপরে কি কার্যক্রম, প্রজেক্টের কাজ তোমরা শুরু করে দিছো? না স্যার। আচ্ছা, প্রজেক্টের কাজ ডেট নেওয়া ছিল, আজকে তো আর তাহলে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, যোগাযোগ করে ফেলো আর কি। প্রজেক্টের ওই এক্সপেরিমেন্ট করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি আগেই বলছিলাম, এর ওই শুধু এক্সপেরিমেন্টের বাইরেও তো অনেক কাজ, সেগুলো আগে থেকে করে রাখলে ওইটা করতে আর সময় লাগে না। আমি জানি না তোমরা করছো কিনা, অনেক কিছু কিন্তু আগে থেকে প্রেজেন্টেশন এবং রিপোর্টে লিখে ফেলা যেত। শুধুমাত্র ওই এক্সপেরিমেন্টে গিয়ে ওইখানে গিয়ে শুধু তো ডেটা পাবা, এর বাদ বাকি জিনিস লিখে ফেলা যেত, কিন্তু আমি জানি না তোমরা করছো কিনা, আমি বলে দিছিলাম ওই সময়। আচ্ছা, যাই হোক, সো বাকলিং টেস্ট অফ সিলিন্ডার কলাম, এটা আমরা করব। কলাম কি চিনি তো নাকি? কলাম চিনি? জি স্যার। কোনটা? হরিজন্টাল পার্ট। কম্পোনেন্ট। হ্যাঁ, ভার্টিক্যাল কম্পোনেন্টটা, একটা বিল্ডিং এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা বিমের নিচে থাকে। সো আমরা এর আগে দেখছিলাম, এই যে এটা আমরা দেখছিলাম বেন্ডিং দেখছিলাম, তাই না? এটা হচ্ছে একটা বিম, উপরে লোড পড়লো, সে এরকম বেন্ড করে গেল। আর এই বিমটা না হয়ে যদি এরকম কলাম হতো, ভার্টিক্যাল থাকতো, এবং তার উপর এখানে লোড দিলে সেও তো বেন্ড করে যাচ্ছে, এবং তার বেন্ডটাকে আমরা বলি বাকলিং। সো বিমের ক্ষেত্রে তোমরা যেটাকে বেন্ডিং বলছো, কলামের ক্ষেত্রে সেটা হচ্ছে বাকলিং। অবশ্য লোডটা দুরকম, বিমের ক্ষেত্রে লোডটা পড়তেছে এইভাবে, আর কলামের ক্ষেত্রে লম্বালম্বি ভাবে। আচ্ছা, এখন আসি যে, তার মানে বিমে যে লোডটা দিচ্ছে, লোডটা কি পড়তেছে উপর থেকে? এই যে ধরো স্ল্যাব থাকে, শুরুতে স্ল্যাব থাকে, এরকম স্ল্যাব থাকে, স্ল্যাবের নিচে কি থাকে? বিম থাকে, তাই না? আর বিমের নিচে হলো কলাম থাকে। সো উপর থেকে যে লোডটা, সেই লোডটা আলটিমেটলি বিম হয়ে কলামের উপর এমন করে পড়ে। সো কলামের উপর যেভাবে লোডটা পড়তেছে, যে এখানে দেখতে পাচ্ছ, তাতে কলামে কি হওয়ার কথা? টেনশন হওয়ার কথা না কম্প্রেশন হওয়ার কথা? কম্প্রেশন স্যার। কম্প্রেশন হওয়ার কথা। সো কলামকে কিন্তু কম্প্রেশন মেম্বার বলা হয়ে থাকে। বুঝা গেল? কারণ তার উপর যে লোডটা পড়ে তাতে কম্প্রেশন ইফেক্টটা দেখা যায়, কম্প্রেশন মেম্বার বলা হয়। এই টাইপের মেম্বার কলাম, যেমন তোমার হইতে পারে, এই যে ব্রিজের নিচে যেগুলো থাকে সেগুলোকে আমরা পিয়ার বলি। হ্যাঁ, সেটাও কম্প্রেশন মেম্বার। সো এরা যে ফেইল করে, সেটা দু ধরনের ফেইলিওর হয়। একটা হয় কি, তার যে স্ট্রেংথ থাকে, হ্যাঁ, তুমি তাকে যে কংক্রিট এবং স্টিল দিয়ে বানাইছো, তার তো নির্দিষ্ট স্ট্রেংথ থাকে। তুমি যখন বানাইছো, তার সে কি পরিমাণ স্ট্রেংথ গেইন করবে সেই হিসেব নিকেশ করে তুমি তাকে বানাইছো। সো সেই স্ট্রেংথ যদি কোনো কারণে এক্সস্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে সে ফেল করতে পারে। যে পরিমাণ স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা তার থেকে যদি বেশি লোড পড়ে যায়, তাহলে সে ফেল করতে পারে। আর আরেকটা হইতে পারে, সে নিজে যদি ইনস্টেবল হয়ে যায়, মানে তার জিওমেট্রিক প্যাটার্নটাই হয়তো স্টেবল ছিল না, সামহাও সে ইনস্টেবল হয়ে গেল, তাহলে সে লোডই নিতে পারবে না। সো এই ধরনের, এটাকে হলো স্টিফনেস, মানে সে যদি স্টিফ না থাকে, ল্যাক অফ স্টিফনেস, সেটাই হচ্ছে ইনস্টেবিলিটি। সো দুই কারণে এরা ফেল করে যেতে পারে। এক হলো তার যে স্ট্রেংথ সেটা এক্সস্ট হয়ে যেতে পারে, আর হচ্ছে তার স্টিফনেস ঘাটতি থাকবে, মানে তার স্টেবিলিটির ঘাটতি থাকবে, ইনস্টেবল হয়ে গেলে হতে পারে। যে কলামগুলা শর্ট, হ্যাঁ, মানে তাদের দৈর্ঘ্য কম, সেগুলা মূলত ফেল করে এই যে উপরেরটার জন্য, তার স্ট্রেংথ যদি এক্সস্ট হয়ে যায়, এটাকে আমরা বলি ইল্ডিং ফেলিওর। হ্যাঁ, তার যে স্ট্রেংথের ক্যাপাসিটি ছিল সেটা যদি কম থাকে বা সেটা কোনো কারণে এক্সিট করে যায়, তাহলে সে ফেল করে। এটা হলো শর্ট কলাম, যেগুলা লম্বায় কম। যেগুলো হলো ইন্টারমিডিয়েট, খাটোও না আবার বেশি লম্বাও না, তারা
ইল্ডিং এর জন্য ফেল করে, আবার বাকলিং এর জন্য ফেল করে। এই যে ল্যাক অফ স্টিফনেস এর জন্য কি হয়, ল্যাক অফ স্টিফনেস এর জন্যই কিন্তু সে হলে এরকম বাকলিং করে যায়। সো সে যেগুলো ইন্টারমিডিয়েট লেভেলে সেগুলো ইল্ডিং এর জন্য, মানে স্ট্রেংথ কমে যাওয়ার কারণে, স্ট্রেংথ এক্সস্ট হয়ে যাওয়ার কারণে হইতে পারে, আবার এই যে বাকলিং করে যায়, বেঁকে যায়, তার জন্য হইতে পারে। আর যেগুলো একেবারে তার থেকেও বড় লম্বা, বিশাল লম্বা যে কলামগুলা, সেগুলো মূলত ফেল করে এই বাকলিং ইফেক্টের জন্য, মানে বেঁকে যায়। স্ট্রেংথ কদ্দুর নিবে, স্ট্রেংথ নেওয়ার আগে সে বেঁকে যায়, ওই যে ইনস্টেবল হয়ে যায়, সেই জন্য ফেল করে। সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কম্প্রেশন মেম্বার যেমন কলাম, তারা দুই কারণে ফেল করতে পারে। এক হলো তার মধ্যে যে স্ট্রেংথটা গেইন করছে সেটা কোনো কারণে এক্সস্ট হয়ে যায়, আর দ্বিতীয় কারণ হইতে পারে সে ইনস্টেবল হয়ে বাকলিং করে ফেলে। যেগুলো অপেক্ষাকৃত শর্ট কলাম সেগুলো মূলত স্ট্রেংথ এক্সস্ট হয়ে গেছে, সেই কারণেই ফেল করে। যেগুলো ইন্টারমিডিয়েট লেভেলের সেগুলো স্ট্রেংথ শেষ হয়ে গেছে সেই জন্যও করে, আবার বাকলিং এর জন্যও করে। আর যেগুলা খুব লম্বা কলাম সেগুলো মূলত বাকলিং এর জন্য ফেল করে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখন আসি যে একটা কলাম, হ্যাঁ, সেটা কি পরিমাণ লোড দিলে তার মধ্যে ডিফ্লেকশন দেখা দেয়, সে বেঁকে যায়, সেটা বের করা যায় এই ফর্মুলাটার মাধ্যমে। P equals to n square phi square EI divided by L square. n হচ্ছে কতগুলা সংখ্যা, পূর্ণ সংখ্যা, 1 2 3 4 ইত্যাদি, যে কোনো নাম্বার হইতে পারে। ফাই তো ফাই, ইটা কি জানি, দেখি আমরা অনেকবার পড়ছি এটা এতদিন ধরে। ইটা কি বলো? মডুলাস অফ ইলাস্টিসিটি, এক্স্যাক্টলি। আইটা কি যেন? মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং ম্যাক্সিমাম মোমেন্ট। সেই মোমেন্ট অফ ইনার্শিয়া না, এর আগের ক্লাসে দেখছো ম্যাক্সিমাম, এটা হচ্ছে কি দেখো, মিনিমাম। মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া। এই ফর্মুলাতে আইটা হচ্ছে মিনিমাম। সো ওই যে গত ক্লাসে দেখাইছি না, আই এক্সও বাইর করবা, আই ওয়াইও বাইর করবা, যেটা মিনিমাম সেটা ইউজ করতে হবে এখানে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় ভুল করো না, এটা মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এলটা কি? এলটা হচ্ছে ওই কলামটার লেন্থ। ঠিক আছে? সো এখন দেখো এই ফর্মুলাতে এন এর ভ্যালু আমি 1 2 3 4 ইত্যাদি অনেক কিছু বসাইতে পারি। আর সবচেয়ে কম বলছে এন ইকুয়ালস টু পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য না, পূর্ণ সংখ্যা। 1.5 বসাইতে পারবে না, 1ই বসাইতে হবে, 2 বসাইতে হবে। সো সবচেয়ে কম ভ্যালু কত হবে এন এর বলো তো? যদি 1 2 3 4 1। সো যদি 1 বসাই দিই তাহলে ফর্মুলাটা এরকম হয় না, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। সো এই পরিমাণ লোড দিলেই একটা কলাম সবার আগে বেন্ড করবে। তুমি লোড একটু 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 করে বাড়াও, সে বাকলিং করবে না। যেই লোডের পরিমাণ এইটুকের পরিমাণ হয়, মানে এইটা ক্যালকুলেশন করলে যা হয় সেটুকের পরিমাণ আসার পরেই প্রথমবারের মতো কলামটা বাকলিং করবে, তার আগ পর্যন্ত বাকলিং করবে না। বুঝতে পারছি? একটা সোজা কলাম আছে, তার কোনো বাকলিং নাই, তুমি তার উপর একটু একটু করে লোড দিতে থাকো। লোডের পরিমাণ যেই পর্যায়ে একটুকে সমান হবে তখনই সে প্রথম বাকলিং করবে। সো এই জন্য এই লোডটাকে নাম দেয়া হয়েছে ক্রিটিক্যাল বাকলিং লোড, মানে যেই পরিমাণ লোডের জন্য একটা কলাম সর্বপ্রথম বাকলিং করে, এই লোডের কম থাকা পর্যন্ত সে বাকলিং করবে না। এই পরিমাণ লোড হইলেই তারপর সে বাকলিং করবে। হ্যাঁ, সো এটা আবার এই বাকলিং লোডকে আবার একজন ভদ্রলোক, তার নাম হলো অয়লার, এই যে এগুলা হলো অয়লার সাহেবের থিওরি থেকে কিন্তু এই ফর্মুলা ইত্যাদি ইত্যাদি এগুলো আসছে। ওই জন্য ওনাকে সম্মানিত করার জন্য এটাকে ক্রিটিক্যাল লোডে বলে, আবার কেউ কেউ হলো তোমার অয়লার লোডে বলে, কারণ অয়লার সাহেবের ফর্মুলা, তার থিওরি থেকে এই জিনিসগুলো ডিরাইভ করা হয়েছে। যে ওনার নাম হচ্ছে লিওনার্ড অয়লার। 1757 সালে উনি এগুলা দেখাইছে। বুঝতে পারো তুমি কত বছর আগে? স্যার 200 বহু বছর আগে উনি এগুলা বলে গেছে। তো তাইলে এই স্লাইড থেকে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে যেই লোডের জন্য একটা কলাম ডিফ্লেক্ট করে তার একটা ইন জেনারেল ফর্মুলা দেখলাম, যেখানে একটা টার্ম আছে এন, এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো হোল নাম্বার 1 2 3 4 ইত্যাদি বসাইতে পারি, এবং সেখানে এন এর ভ্যালু, এন এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1 বসাইলে ফর্মুলাটা এরকম দাঁড়ায়।
এবং সেই ফর্মুলা থেকে আমরা যে পরিমাণ লোড ক্যালকুলেশন করতে পারি তাকে আমরা বলি ক্রিটিক্যাল বাকলিং লোড অথবা অয়েলার বাকলিং লোড। এই লোডের বিশেষত্ব কি? এই লোডের বিশেষত্ব হচ্ছে একটা কলামের উপর ঠিক এই পরিমাণ লোড আসা মাত্রই কলামটা বাকলিং করবে, তার আগ পর্যন্ত বাকলিং করবে না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এখন আরেকটা মজার জিনিস দেখি। এটা হচ্ছে অয়েলার সাহেবের ওসব থিওরি অ্যাপ্লাই করে বিভিন্ন সলিউশন করে দেখা গেল, আমরা তো বলছি সর্বপ্রথম এই যে পাই স্কয়ার ইআই বাই ডিভাইড এল স্কয়ার, এটা কিন্তু হচ্ছে এই যে এটা, তাই না? এই ফর্মুলাটা পাই স্কয়ার ই বাই ডিভাইড বাই এল স্কয়ার মানে হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড। আমরা তো বলছি লোড এই পর্যন্ত, এই পরিমাণ পর্যন্ত পৌঁছানোর আগে সে কিন্তু কি হবে না, বাকলিং করবে না, তার ডিফ্লেকশন হবে না। সো তার মানে তুমি একটা কলাম আছে, হ্যাঁ, কলামের মধ্যে লোড একটু 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 করে বাড়িতে থাকো, যেই লোডের পরিমাণ পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার হবে, তখনই কলামটা কি করবে, বাকলিং করবে স্যার। বাকলিং করবে। এখন মজার ব্যাপার হইল লোডের পরিমাণ যেই এই পরিমাণকে এক্সিট করে যাবে, এটা থেকে বেড়ে যাবে, এটা থেকে একটুখানি বেড়ে গেলেই ওই বিমটা কলামটার সাথে সাথে আবার সে আনডিফ্লেক্টেড কন্ডিশন, মানে অরিজিনালি বাকলিং ছাড়া সে যেরকম ছিল আবার স্ট্রেট হয়ে যাবে। মজা না? ধরো এই লোডের পরিমাণ হচ্ছে, ধরে দিলাম হলো 200 কিলো নিউটন, তার মানে 200 কিলো নিউটন পর্যন্ত লোড আসলে সে বেঁকে যাবে, আবার যখন 201 কিলো নিউটন হয়ে যাবে তখন বেটা আবার স্ট্রেট সোজা হয়ে যাবে। যতক্ষণ না আবার n সংখ্যক এক্স্যাক্টলি, যতক্ষণ না আবার n এর ভ্যালু 2 বসাইলে তুমি যেই অ্যামাউন্টটা পাও সেই পর্যন্ত আসে। বুঝা গেল? ওই ফর্মুলাতে n এর ভ্যালু 2 বসাইলে কি হয় বলো? যে এখানে n যদি 2 বসাও তাহলে কি হয়? 4 পাই স্কয়ার ইউআই ডিভাইড বাই এল স্কয়ার। তার মানে এই যে এই পরিমাণ আবার আসলে, যখন হইলো পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার ছিল তখন একবার বাকলিং করছে, এটা থেকে বাড়ার সাথে সাথে সে আবার কি হইলো, হয়ে গেল, সোজা হয়ে গেল। আবার গিয়ে বাকলিং করবে কখন? যখন পাই স্কয়ার ইআই 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার n এর ভ্যালু 2 বসাইলে যা হয় সেই পরিমাণ লোড আবার তার উপর প্রয়োগ করা হয়, এবং এইভাবে কয়েকবার করতে থাকে। কখন পর্যন্ত? যখন সে পার্মানেন্টলি কি হয়ে যায়, ফেল করে যায়। একসময় পার্মানেন্টলি ফেল করে যাবে, তখন আর এই তত্ত্ব আর কাজ করবে না। বুঝে গেল? এই জিনিসটাকে বলা হয় অয়েলার্স বাইফার্কেশন সলিউশন। এই যে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে এখন, যে শুরুতে সে ঠিকঠাক ছিল, পাই স্কয়ার ইআই পর্যন্ত আসার পরে বাকলিং হইলো, এটা ক্রস করে যাওয়ার পরে আবার সে সোজা হয়ে যাবে, আবার 4 পাই স্কয়ার ইআই এই পর্যন্ত আসার পরে সে আবার বাকলিং করবে, এটা এক্সিট করলে আবার সোজা হয়ে যাবে, তারপরে আবার ওই যে n এর ভ্যালু 3 বসাইলে আবার তার সোজা হয়ে আবার হইলো বাকলিং করার কথা। কিন্তু তার আগেই যদি সে সম্পূর্ণ পার্মানেন্ট ডিফ্লেকশন হয়ে যায়, পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যায়, তাহলে আর হবে না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, সো আমাদের আজকে কাজে লাগবে হচ্ছে এই যে এই ফর্মুলাটা, ক্রিটিক্যাল বাকলিং লোড। এটাকে আরেকটা কি যদি নামে ডাকি বলো? অয়েলার্স লোড। অয়েলার্স। ওকে, এই ফর্মুলাটা দিয়ে আজকে আমরা একটা কলাম কত লোড হলে প্রথম বাকলিং করে সেই লোডের পরিমাণ বের করব এবং সেখান থেকে স্ট্রেস বের করব। সো আচ্ছা, এখন একটু কথা আছে, এই পাই স্কয়ার ইআই বাই ডিভাইড বাই এল স্কয়ার বা ইন জেনারেল যে ফর্মুলাটা, হ্যাঁ, এই যে ইন জেনারেল যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা বের করা হয়েছে একটা কলামের, এই একটা কলামের দুই প্রান্তেই হিঞ্জ লাগানো আছে, এটা চিন্তা করে। বুঝতে পারছি? কলামের দুই প্রান্তে হিঞ্জ সাপোর্ট আছে, সেটা চিন্তা করে এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে। এখন অনেক বিজ্ঞানী প্রশ্ন তুললো, তো সবসময় তো কলাম দুই পাশে হিঞ্জ থাকবে না, কখনো হিঞ্জ থাকতে পারে, হ্যাঁ, কখনো তো এরকম হইতে পারে যে এক পাশে হিঞ্জ থাকতে পারে, আরেক পাশ কি করে দিলাম, ফিক্স করে দিলাম, এরকমও তো হইতে পারে। আবার এরকম কলামও তো হইতে পারে দুই পাশে কি করে দিলাম, ফিক্স করে দিলাম, সেরকমও হইতে পারে। আবার এরকম কলামও হইতে পারে এক পাশ ফিক্স করে দিলাম আরেক পাশ ফাঁকা রাখলাম, মানে ক্যান্টিলিভার, সেরকমও তো হইতে পারে। তখন এই ফর্মুলা কি হবে? কারণ ফর্মুলা তো শুধু ডিরাইভ করা হয়েছে এই কন্ডিশনের জন্য। সো তখন কি করলো, তখন আরো গবেষণা করলো ল্যাবরেটরিতে, করে তারপর বলল যে এই ফর্মুলাটাকে একটুখানি আবার ইমপ্রোভাইজ করতে হবে। সেটা কি? ফর্মুলাটাকে লিখতে হবে এই যে পি
মানে ক্রিটিক্যাল ফর্মুলাটা আর কি, একবার ক্রিটিক্যাল ফর্মুলাটাই লিখি যে পিসিআর ইকুয়ালস টু এতক্ষণ ধরে আমরা কি করছি পাই স্কয়ার ই। আচ্ছা এখানে আইটা কি হবে বলছি, ম্যাক্সিমামটা না মিনিমামটা? মিনিমামটা স্যার। সো আমরা একবারে ফর্মুলায় মিনিমাম লিখে রাখি, তাইলে ভুল করব না। ডিভাইডেড বাই কি ছিল, এল স্কয়ার ছিল না আসল ফর্মুলায়? তখন স্যার। কি করলো, বললো যে না তোমার সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে এলটাকে কখনো কখনো একটু মডিফাই করা লাগবে। সো এখানে ওনারা আর এল না দিয়ে এল কে লিখে দিল এল ই, মানে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। বুঝা গেল? যেটা আগে এল ছিল সেটা করে ফেলছে কি এল ই, যেখানে এল ই ইকুয়ালস টু এল কে একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। এই ফ্যাক্টরটাকে আমরা বলি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরটা ডিপেন্ড করবে কিসের উপর, ওই যে কলামের দুই পাশে কি রকম সাপোর্ট আছে তার উপর। বলছে যদি কলামের দুই পাশে হিঞ্জ থাকে, হ্যাঁ এটা ধরেই তো ক্যালকুলেশনটা করা হয়েছে, সো তখন কে এর ভ্যালু হবে 1। এটা ধরেই শুরুতে ফর্মুলাটা তৈরি করা হয়েছে, হ্যাঁ তাইলে এটা হবে 1। যদি এক পাশে হিঞ্জ থাকে এক পাশে ফিক্স থাকে তখন ভ্যালু হবে 0.7। এগুলো মনে রাখবা কিন্তু। দুপাশেই যদি ফিক্স করে দেয়া হয় তাহলে ভ্যালু হবে 0.5, আর এক পাশ ফিক্স করে আরেক পাশকে যদি ছেড়ে দেওয়া হয়, ক্যান্টিলিভার করে দেওয়া হয়, তাহলে ভ্যালু হবে কত, 2। মনে রাখতে হবে। সো এখন দেখো আমি যেখানে ছবি আঁকলাম সেখানে যদি জিজ্ঞাসা করি কোনটা কি হবে সেটা বলতে পারো কিনা। যখন দুপাশে হিঞ্জ তখন কে এর ভ্যালু কত হবে বলো? দুপাশে হিঞ্জ হলে 1 হবে, কারণ এটা ধরেই ফর্মুলাটা তৈরি করা হয়েছে। এক পাশে হিঞ্জ এক পাশে ফিক্স হলে কত হবে? 0.7। দুই পাশে যদি ফিক্স করে দিই ভ্যালু কত হবে? 0.5। আর এক পাশ ফিক্স করে আরেক পাশকে ফ্রি করে দিলাম তখন কত হবে? ক্যান্টিলিভারের জন্য 2 হবে। 2.0 সেটা মনে রাখতে হবে। হ্যাঁ বলো স্যার। এক পাশে স্যার হিঞ্জ আর এক পাশে কি স্যার রোলার সাপোর্ট হইতো কিনা? ওইটা ওই ইয়ের মতোই হবে, একের মতোই হবে, মানে দুই পাশে হিঞ্জের মতোই হবে। আচ্ছা বুঝা গেল? ওইটা দুই পাশে হিঞ্জের মতোই হবে। সো এই হইলো মোটামুটি কন্ডিশন। তাহলে আমরা এই যে ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা এই ফর্মটা মনে রাখবো ইফেক্টিভ লেন্থ ইউজ করে, যেখানে ইফেক্টিভ লেন্থ ইকুয়ালস টু কি, লেন্থে একটা ফ্যাক্টর কে দিয়ে এভাবে গুণ দিতে হবে। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো, এখন এই যে দুপাশে এরকম সাপোর্ট কন্ডিশন থাকলে বাকলিং গুলা কিরকম হয় সেটা একটু আমরা দেখবো। দেখি একটা ফাঁকা পেজে আঁকি, এখানে আঁকি। হ্যাঁ ধরো যখন হইলো দুপাশেই হিঞ্জ ছিল, ফার্স্ট কন্ডিশনটা এরকম। সো এরকম কন্ডিশনে তুমি যদি লোড দাও তাহলে বাকলিং এর শেপটা হবে দেখতে এরকম। ঠিক আছে? হিঞ্জ থাকলে, সাপোর্টের হিঞ্জ থাকলে সাপোর্টের জায়গাটা এরকম থাকে। আবার যদি ধরো এক পাশে হিঞ্জ দিলাম আরেক পাশ ফিক্স করে দিলাম, তখন হয় একটু আগে দেখছি হিঞ্জের জায়গাটা হইলো এরকম করে আসে। আর ফিক্স হইলে, যদি ফিক্স হয় প্রথম একটু অংশে কিন্তু বাকলিং করতে পারে না, সেটা স্টেটই থাকে, তারপর সেখান থেকে এসে বাকলিংটা করে। সো এক পাশে হিঞ্জ আরেক পাশে ফিক্স থাকলে শেপটা, ডিফ্লেক্টের শেপটা দেখতে এরকম হবে। এটা মনে রাখবা। ইফেক্টিভ লেন্থের পর থেকে শুরু হয়। এক্স্যাক্টলি ইফেক্টিভ লেন্থটা যেটা ওই জায়গাটা হইলো আর বাকলিং করবে না। তারপরে যদি, তাহলে এখন দেখো দুই পাশে যদি ফিক্স থাকে তাহলে দেখতে কিরকম হবে এখন কিন্তু আমরা বলতে পারবো, তাই না? সো এদিকেও শুরুতে যেটুকু ইফেক্টিভ লেন্থ সেখানে কিছু হবে না, আবার এখানে এসেও যেটুকু ইফেক্টিভ লেন্থ সেটুকু কিছু হবে না। সো শেপটা এরকম হবে। আর যদি এক পাশকে ফিক্স রাখি আরেক পাশকে ক্যান্টিলিভারের মতো ছেড়ে দিই তখন কি হবে, সে এমনে করে তারপর এমনে চলে যাবে। সো 4 ধরনের কন্ডিশনের জন্য ডিফ্লেক্টেড শেপগুলো কেমন হয় এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে ডিফ্লেক্টেড শেপ কেমন হয় এবং কে এর ভ্যালু কত হয়। সো এখানে কে এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে কত, পয়েন্ট কত বলো? 0.5। হ্যাঁ এই
এটা কত 0.7, 0.7 স্যার, এটা 0.5 আর এটা 0.5। 2.0 হ্যাঁ, পরীক্ষার মাঝে মাঝে এই প্রশ্ন আসে যে ডিফ্লেক্টেড শেপ বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য কিরকম হবে এবং করসপন্ডিং ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর সেটার ভ্যালু কত হবে। পারবো না? জি স্যার। ওকে, গুড। সো তাহলে আমরা এই স্লাইড পড়লাম। সো এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং মনে রাখো এখানে আইটা কিন্তু মিনিমাম, ঠিক আছে? স্কোয়ার শেপ থাকলে কোনো সমস্যা নাই, এই সার্কুলার শেপ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু রেক্টেঙ্গুলার শেপ থাকলে তখন কিন্তু বুঝে শুনে কইরো, বুঝছো তো? সার্কুলার হলে তো কোনো সমস্যা নেই, আইতে একই হবে। স্কোয়ার হলে কি পার্থক্য হবে আই এক্স আর আই ওয়াই? স্কোয়ার শেপ হলে না স্যার, হবে না। কখন কখন হবে? যদি Rectangular ভার্টিক্যাল আর সেকশন। হরিজন্টাল লেন্থ ডিফারেন্স স্যার। হ্যাঁ হ্যাঁ, সো এটা মনে রাখো। আচ্ছা, সো এখান থেকে আমরা ক্রিটিক্যাল লোড পাইলাম। এখন স্ট্রেস পাইতে গেলে কি হবে? লোডকে কি দ্বারা ভাগ দিতে হবে বলো? স্ট্রেস ইকুয়ালস টু কি? লোড ডিভাইডেড বাই এরিয়া কি? স্যার। এরিয়া। এরিয়া দিয়ে ভাগ দিতে হবে। তারপর এরিয়া ধরলাম, তারপর কে এর ভ্যালু টেলু ইত্যাদি অনেক কিছু বানায়া এই ডিরাইভেশন আমাদের দরকার নাই, আমরা ফাইনাল যে ফর্মুলাটা সেটা মনে রাখবো এবং সেই ফর্মুলাটা আমরা এখানে কি স্লেন্ডারনেস রেশিওর সাপেক্ষে এই ফর্মুলাটা ডিরাইভ করছি। এখন আসি স্লেন্ডারনেস রেশিও এই টার্মটার সাথে তোমরা পরিচিত কিনা। আমি শিওর তোমরা এটা পড়ছো কি? স্লেন্ডারনেস এই পড়ছো কি বলো? সলিড মেকানিক্স পড়ছো? এটা পড়ছো। স্লেন্ডারনেস রেশিও হইল একটা কলামের, ধরে নিলাম স্কোয়ার শেপ বা রেক্টেঙ্গুলার শেপ, হ্যাঁ স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপ ধরে নিলাম, এটা হচ্ছে একটা কলাম। সো এটা হইলো কলামের কি হাইট, তাই না? এটা কলামের হাইট। আর এদিক যদি করি সেটা কি কলামের বি হইতে পারে বা হচ্ছে ডব্লিউ কিছু একটা হইতে পারে। সো স্লেন্ডারনেস রেশিওটা হইল কলামের হাইট এবং তার ক্রস সেকশনের যে এলিমেন্ট, এটা ধরো যদি, আচ্ছা এটা না ধরে সার্কুলার ধরলাম, সার্কুলার হলে বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, সো ধরলাম এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে তার কি ডায়ামিটার, ঠিক আছে? এখন ডায়ামিটারকে অর্ধেক করলে কি পাবো বলো? রেডিয়াস পাবো। বা এটাকে এইচ না ধরে ওদের সাথে মিলিয়ে করে এটাকে এল ধরলাম। সো এল ডিভাইডেড বাই আর মানে হচ্ছে তার লেন্থ ডিভাইডেড বাই তার কি রেডিয়াস। এটা হচ্ছে তার স্লেন্ডারনেস রেশিও। জি স্যার, পড়ছি স্যার। এখন মনে পড়ছে? এটা পড়ছো, সলিড মেকানিক্সে পড়ছো, এটা পড়ছো। এখন বলো এই রেশিওটা যত বেশি হয় তার মানে কি হয় বলো তো? ফিজিক্যালি আসলে সেটা দেখতে থিকনেসটা কম স্যার। তার মানে হচ্ছে লম্বার তুলনায় তার থিকনেস অনেক কম হবে, তাই না? জি স্যার। এবং এই যে একদম শুরুতে যে পড়ছো যে তিন ধরনের কলাম দেখছো, শর্ট কলাম দেখছো, ইন্টারমিডিয়েট দেখছো আর হচ্ছে কি লং কলাম দেখছো, তাহলে এই ক্যাটাগরি কোন কলামের পর্যায়ে পড়ে বলো তিনটার মধ্যে? লং কলামের। থিকনেস কম হলে স্যার লং কলাম। এক্স্যাক্টলি, লং কলামের পর্যায়ে পড়ে। তাহলে এই ধরনের কলাম কিসের জন্য বাকলিং করবে বলো? ইল্ডিং এর জন্য না হচ্ছে আরেকটা পড়ছিলাম, একটা ইল্ডিং আরেকটা কি পড়ছিলাম বলো? বাকলিং এর জন্য স্যার। এগুলা বাকলিং এর জন্য ফেল করে। সো আজকে আমাদের কিন্তু এই এক্সপেরিমেন্টের নামটা ছিল কি জানি, বাকলিং টেস্ট অফ স্লেন্ডার কলাম। মানে আমরা আজকে যে কলাম নিয়ে কাজ করব এই কলামগুলোর লেন্থ তাদের ক্রস সেকশনের তুলনায় অনেক অনেক কি বেশি, তাই তো? জি স্যার। আচ্ছা, সো তার মানে হচ্ছে ইটা হইলো আমাদের এই ফর্মুলাতে স্লেন্ডারনেস রেশিও এটা হইলো ইফেক্টিভ লেংথ ডিভাইডেড বাই আর। যেহেতু আমরা আই কি ধরছি, আইটা ধরছি হইলো কোনটা? মিনিমামটা ধরছি। সো এখানে আরটা হচ্ছে মিনিমাম। এই আর মিন হচ্ছে তোমার এই জিনিসটাও পড়ছো তোমরা রেডিয়াস অফ জাইরেশন একটা টার্ম পড়ছো। এখন বলো এটাও মনে নাই বা পড়ো নাই? পড়ছো কি বলো আমাকে? স্যার পড়ছি, মনে নাই। পড়ছো, আচ্ছা ঠিক আছে, শুধু ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনটা মনে রাখো। রেডিয়াস অফ জাইরেশন আর মিন, আমরা মিনিমামটা নিব যেহেতু আইটা আমাদের মিন ছিল, ইকুয়ালস টু রুট ওভার আই মিন ডিভাইডেড বাই এ।
সো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আই মিনটা কি, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এটা কি, এটা হচ্ছে সেকশনের ক্রস সেকশনাল এরিয়া। রেক্টেঙ্গেল হলে রেক্টেঙ্গেল হইব, আর কি সার্কুলার হলে সার্কুলার হবে, স্কয়ার হলে স্কয়ার হবে, যখন যেটা তার এরিয়াটা হবে। তো তার মানে এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদেরকে আর মিন বের করতে হবে, আর মিন থেকে আমরা ইটা বের করব, তারপর এই ফর্মুলাতে যদি আমরা বসাই দিই তাহলে সরাসরি কি পেয়ে যাব, ক্রিটিক্যাল স্ট্রেসটা পাবো। বুঝাইতে পারছি? সো আমরা দুইটা ফর্মুলা মনে রাখবো, এক হচ্ছে এই যে ক্রিটিক্যাল লোডের যে ফর্মুলাটা এটা মনে রাখবো, আর হচ্ছে এই যে স্ট্রেসের ফর্মুলা মনে রাখবো, আর এখান থেকে কিন্তু ওই পাশাপাশি এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। একটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, আর স্লেন্ডারনেস রেশিও বের করতে গেলে তার আগে কি বের করতে হবে, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন বের করতে হবে। থিওরি কিভাবে ফর্মুলা ডিরাইভ হয়েছে ওইটা মনে রাখার দরকার নেই, ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু ফর্মুলাটা দিয়ে দেয় না, এবং এই স্লেন্ডারনেস রেশিওর একটা প্রবলেম আসেই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কিন্তু এই ক্রিটিক্যাল স্ট্রেস কত সেটা বের করা, এবং ওই যে চারটা সাপোর্ট কন্ডিশন দেখাইছি ওই চারটা সাপোর্ট কন্ডিশনের জন্য ক্রিটিক্যাল স্ট্রেস কত সেটা বের করা। একটা যে পদ্ধতি করব আমরা সেটা করব এক্সপেরিমেন্টাল ওয়েতে ক্রিটিক্যাল স্ট্রেস বের করব, আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল। এতক্ষণ ধরে যেটা শিখলাম সেটা কি, থিওরিটিক্যাল। আর এক্সপেরিমেন্টালি আমরা একটা করব, তারপর দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করে দেখব। এখন সেটা করার জন্য আমাদের দেখবা ল্যাবে গেলে এরকম একটা অ্যাপারেটাস দেখতে পাবা। এর আগে আমরা একটা হচ্ছে খুব বড় অ্যাপারেটাস দিয়ে করতাম, হ্যাঁ। এখন হইলো গত কয়েক সেমিস্টার থেকে আমরা আমাদের একটা নতুন অ্যাপারেটাস, এরকম দেখতে খুবই ছোট, হয়তো তোমাদের চোখেও পড়ছে কখনো কখনো, এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব। সো এখানে দেখো এই যে এটা একটা এগুলা কিন্তু হচ্ছে কি এক একটা কলাম, আর এই যে উপরে এগুলো হচ্ছে ওদের উপর লোড দিছি, বিভিন্ন পরিমাণ লোড দিছি, হ্যাঁ। এখানে সবার প্রথমে যে কলামটা এটার হচ্ছে এর দুই দিকে হচ্ছে হিঞ্জ, তারপরেরটা হচ্ছে একটা ফিক্স একটা হিঞ্জ, তারপরেরটা হলো দুই দিকেই হচ্ছে ফিক্সড, আর একদম লাস্টেরটা হলো একটা ফিক্স আর একটা হলো কি ফ্রি। ওই যে ওইখানে যে চারটা কন্ডিশন পড়ছে এই চারটা কন্ডিশনের মতো করে চারটা কি দিয়ে দেওয়া আছে, কলাম দিয়ে দেওয়া আছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে ওই যে রেডিয়াস অফ জাইরেশন, সরি এই থিওরিটিক্যাল ওয়েতে ক্রিটিক্যাল স্ট্রেস বাইর করার জন্য আসলে কি কি টার্ম লাগবে, আমাদের লেন্থ কতদূর সেটা মাপতে হবে, আর কি মাপতে হবে, আর কিছু মাপা লাগবে, আর হচ্ছে তার ক্রস সেকশনটা লাগবে। আর এই যে এই অ্যাপারেটাসে যেই কলামগুলো দেয়া আছে এগুলো কিন্তু রেক্টেঙ্গুলার। জি স্যার। সো তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের তার লেন্থ লাগবে, তারপর তার হইলো কি উইডথ লাগবে, তার হইলো থিকনেস লাগবে, বিএইচ হিসেবে ধরতে পারো, হ্যাঁ। উইডথ লাগবে, থিকনেস লাগবে, আর তার হইলো লেন্থ লাগবে। এই তিনটা লাগবে। এই তিনটা পেলেই দেখো, এই তিনটা পেলে আর কিছু লাগবে, আরেকটা জিনিস লাগবে। কি লাগবে বলো, মডুলাস অফ ইলাস্টিসিটি, তাই না এই ফর্মুলায়? জি স্যার। নাকি শুরুতে তুমি যদি লেন্থ জানো, হ্যাঁ লেন্থ জানো, হাইট উইডথ জানো, হাইট উইডথ জানলে কিন্তু তুমি আরমিন বের করে ফেলতে পারবা, তাই না? বিআরএইচ জানলে আই বের করতে পারো, বিআরএইচ জানলে এ বের করতে পারো, এখান থেকে আরমিন বের করে ফেলতে পারো। আর লেন্থ জানলে তাকে কে দিয়ে গুণ দিয়ে ইফেক্টিভ লেন্থ বের করে ফেলতে পারবো, তারে আর দিয়ে ভাগ করলে ইটা বের করে ফেলতে পারবো। তারপরে যে এই ফর্মুলায় যদি আমি তার ম্যাটেরিয়াল কি ধরনের সেটা জানি তাহলে কি ইও জানবো না, ধরো যদি বলে দিই এটা মাইল্ড স্টিলের তৈরি তাহলে ই এর ভ্যালু তো জানবোই। জি স্যার। সো এখানে বসে দিলে কিন্তু ক্রিটিক্যাল স্ট্রেস থিওরিটিক্যাল ওয়েতে বের করে ফেলতে পারবো। তাইলে এটা গেল থিওরিটিক্যাল। কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা করব সেটা কিভাবে করতে পারি একটু বলো তো। ক্রিটিক্যাল স্ট্রেস বাইর করতে চাই, কিভাবে করতে পারি দেখো, একটু মাথা খাটাও। স্যার লোড দিতে থাকবো, যে পর্যায়ে গিয়ে বাকলিং হওয়া শুরু করবে ওই লোডটাকে মেজার করব। এক্স্যাক্টলি। এই যে দেখো এর শুরুতেই হচ্ছে যে এখানে তো উপরে লোড দেখতে পাচ্ছ, শুরুতে তুমি যখন অ্যাপারেটাসটা দেখবে উপরে কোনো লোড থাকবে না। আমরা কি করব, প্রত্যেকটা কন্ডিশনের জন্য উপরে লোড দিতে থাকবো, লোড দিয়ে দিয়ে দেখবো যেই লোড দেওয়ার পরে প্রথম বাকলিং করছে, তাই না? আমাদের ক্রিটিক্যাল লোডে কি বলছে, যে যেই লোডে প্রথমবার বাকলিং করবে সেই লোডটা। সো সেই লোডটা আমরা দেখবো, লোড দিতে দিতে দেখবো যেই পর্যায়ে গিয়ে প্রথমবার বাকলিং করছে সেই লোডটা কত সেটা আমরা নোট করব।
তারপর তাকে কি দিয়ে ভাগ দিয়ে দিব, এর আগে তো বিএইচ ক্যালকুলেট করছে সেটার এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিব, বাস কি পেয়ে গেলাম, ক্রিটিক্যাল Stress. স্ট্রেস পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে থিওরি এক্সপেরিমেন্টালি পাবো, আর ওই যে ওই ফর্মুলায় বসায় কি পাবো, থিওরিটিক্যালিটা Theoretically. পাবো। তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করবো, বল এটা কোনো এক্সপেরিমেন্ট হইলো, এতক্ষণ ধরে শুধু শুধু পড়াইতেছি, ল্যাবে গেলে তো এমনি পারতাম নাকি। জি স্যার, Yes. একদম সহজে। হ্যাঁ, এটা খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট। এখন চলো সরাসরি ডেটা শিটে চলে যাই। এখানে এই যে তোমার হচ্ছে একেবারে ছবি দিয়ে দিছে এখানে, দেখো লোড দেওয়ার পরে দেখতে কিরকম হয়েছে। হ্যাঁ, লোড দেওয়ার পরে কিরকম হয় ইত্যাদি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা ওই ওদের ম্যানুয়াল থেকেই নিছি। যাই হোক, ওইখানে হলো সুন্দরভাবে দেখতে পাবা, ল্যাবে গেলে সুন্দরভাবে দেখতে পাবা। অ্যাপারেটাসটা খুবই কিউট, ছোট্ট একটা অ্যাপারেটাস, দেখতে সুন্দর লাগে। আগে হলে অনেক বড় একটা জিনিস দিয়ে আমরা করতাম। যাই হোক, দেখি এখানে ডেটা শিটটা আছে কিনা। আচ্ছা, ডেটা শিট আমি আলাদা একটা খুলছি, সেখানে দেখে তোমাদের। স্যার বাকলিং এর জন্য কি ক্যাটিলিভার কলামে সবচেয়ে বেশি লোড লাগে? বাকলিং এর জন্য ক্যান্টিলিভারে সবচেয়ে কম লাগে। স্যার ক্যাটিলিভারে তো একটা হ্যান্ড ফ্রি থাকে, তাহলে তো একটা ওই লোডটা শুধু একটা প্রান্তে কাজ করতেছে, তাহলে বেশি লাগার কথা না ওই প্রান্তকে? না না না, ক্যান্টিলিভার হইলে সে তো প্রথমেই তোমার হইলো ওই যে তার যে ওই স্টেবিলিটি ক্রাইটেরিয়াতে সে শুরুতেই হচ্ছে একটুখানি ইনস্টেবল থাকে। সো ওই জন্য অল্প পরিমাণ লোড দিলে সে বাকলিং করে যায়। জি স্যার, বুঝতে পারছি। মানে বুঝতে অল্প পারছো? লোডেই যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্বল্প লোডে stability নষ্ট হ্যাঁ হয়ে যায়। স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। বাকলিংটা হয় কিন্তু তার ইনস্টেবিলিটির জন্য। এখানে স্ট্রেংথের কিন্তু খুব বেশি ব্যাপার থাকে না। বুঝতে পারছো? তুমি যে অ্যাঙ্গেল থেকে বলছো সেটা কিন্তু হলো স্ট্রেংথের অ্যাঙ্গেল থেকে বলছো। জি স্যার। বুঝা গেল? কারণ সে জিওমেট্রিক্যালি একটু আনস্টেবল থাকে, তো ওই জন্য অল্প লোড দিলে সে বাকলিং করে যায়। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আর সবচেয়ে বেশি লোড লাগবে কিন্তু হলো কোনটার জন্য বলো? দুই পাশে যদি ফিক্স করে দেয়া, তাহলে সবচেয়ে বেশি লোড লাগবে। আচ্ছা, আমরা হইলো সরাসরি আরেকটা ডেটা শিট আমি ওয়ার্ডে খুলছি, ওইটাতে দেখাই। আমি ডেটা শিটটা খুলছি ওয়ার্ডে, তোমরা দেখতে পাচ্ছ? একটু বড় করে নিই, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই হলো আমাদের ডেটা শিটটা। এই ডেটা শিটটা তোমাদের কাছে নাই, কারণ আমাদের ম্যানুয়ালে পুরান যে অ্যাপারেটাস, সে অ্যাপারেটাস অনুযায়ী ডেটা শিট দেয়া। সো এটা তোমরা যেদিন এক্সপ্লেন করবে, আমি প্রত্যেক গ্রুপকে একটা করে ডেটা শিট দিয়ে দিব সামনে ক্লাসে। সো ওইখানে লিখবা, লিখে আমার সাইন নিয়ে তারপর ফটোকপি করে জমা দিবা। বুঝতে পারছি? তোমাদের কাছে যে ডেটা শিট আছে এটা এই অ্যাপারেটাসের জন্য না। সো দেখো আমাদের কাজ কি। আচ্ছা, তাহলে শুরুতে আগে সামারাইজ করি আমাদের আসলে কি করতে হবে। আমাদের ল্যাবে গিয়ে ওই যে কলামগুলো আছে, প্রত্যেকটা কলামই আইডেন্টিক্যাল, তাদের সাপোর্ট কন্ডিশন ভিন্ন, কিন্তু তাদের হাইট, উইডথ ইত্যাদি সবগুলারই কি লেন্থ সবগুলারই সেম। সো আমাদের গিয়ে শুরুতে ওই জিনিসগুলো মাপতে হবে। কি মাপতে হবে? কলামের, যেখানে দেখো আমি কালারটা একটু চেঞ্জ করব, কলামের উইডথ কত সেটা মেপে নিতে হবে, তার হাইট কত সেটা মেপে নিতে হবে, আর তার লেন্থ কত, এই তিনটা জিনিস মেপে নিতে হবে। সো ওইটা তোমাদের সুবিধার্থে আমি অলরেডি মেপে দিয়ে দিছি। হ্যাঁ, কলামের প্রত্যেকটা কলামের লেন্থ হইলো 180 মিলিমিটারে দেওয়া আছে, আর তার হাইট হইলো 12 মিলিমিটার, আর উইডথ হইলো 0.5 মিলিমিটার। সো এখন যখন উইডথ তার হাইট দেওয়া আছে, এখান থেকে এরিয়া বের করতে পারবো। জি স্যার। কি করবো? এটা দিয়ে গুণ দিয়ে দিব, তাই তো? গুণ কত করে হবে বল, এখান থেকে বলতে পারবা 6 6 মিলিমিটার স্কয়ার। সবগুলাই 6। আর এখানে কি লেন্থও দিয়ে দেওয়া আছে। আচ্ছা, সো যখন আমরা এখানে এরিয়া মেপে ফেলতে পারবো, তারপর হইলো আই মিন বের করতে পারবো, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া। জি স্যার। জি স্যার। কোনটা গুণ কোনটা হবে বলো? 0.5 গুণ 12 কিউব হবে, না 12 গুণ 0.5 কিউব হবে? মিনিমামটা 12 দিতে গুণ হবে। 0.5 এক্স্যাক্টলি 12 গুণ 0.5 কিউব ডিভাইড বাই কত? 12। তার মানে 12 কাটাকালি 0.5 কিউব যা হয় সেটা। সো এটাও বের করে ফেলতে পারবো। এখন রেডিয়াস অফ জাইরেশন কি ছিল ফর্মুলাটা মনে আছে? আর ইকুয়ালস টু কি ছিল? আই মিনিমাম বাই কনসেপচুয়াল এরিয়া। হ্যাঁ, আই মিনিমাম ডিভাইডেড বাই এ। সো দেখো এ আছে তোমার, আই মিনিমাম আছে, এখান থেকে আর মিন বের করে ফেলতে পারবো না? জি স্যার।
বের করে ফেলতে পারবো। ইফেক্টিভ লেন্থ কিভাবে পাবো বলো? এই লেন্থ গুলাকে কি দিয়ে গুণ দিতে হবে? স্যার কে ভেক্টর কে এর ভ্যালু দিয়ে। সো যখন বোথ এন্ড হিন ছিল তখন কত One. দিয়ে গুণ হবে? 1 দিয়ে গুণ। তার মানে যা আছে তাই হবে নাকি? জি তাই স্যার তো। তারপর একটা হিঞ্জ আর একটা ফিক্স থাকলে কি হবে? কত দিয়ে গুণ দিতে হবে? 0.7 0.7 যা হবে তা গুণ দিয়ে নিও 0.7। দুইটাই ফিক্স থাকলে কত দিয়ে গুণ দিতে হবে? 0.5 স্যার 0.5 তার মানে 90 90 হয়ে যাবে। আর যদি একটা ফিক্স একটা ফ্রি হয় তখন কত দিয়ে গুণ দিতে হবে? 2 2 তার মানে 360 হয়ে যাবে। আর এটা করছো ক্যালকুলেটরে, এটা কত আসে? স্যার 90 আসবে। ও সরি না 90 কেন আসবে? 126 হ্যাঁ 126 126। জি স্যার 126 126 ওকে। সো এই পর্যন্ত দেখো হয়ে গেল। এখন স্লেন্ডারনেস রেশিও কি? এই এলি কে কি দিয়ে ভাগ দিতে হবে? আরমিন দিয়ে ভাগ দিতে হবে। এই যে ইফেক্টিভ লেন্থ বাইর করছো তাকে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে দিলে এখানে সব স্লেন্ডারনেস রেশিও পেয়ে যাব। বুঝছি এই পর্যন্ত? জি স্যার জি স্যার ক্যালকুলেশন দেখো খুব ইজি। তারপরে আমাদের এই যে এখানে দেখো এরপরে কলামে যা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফোর্স। এইটা হইলো কোনটা? ওই যে তোমরা যে বললা যে স্যার একটু একটু করে লোড দিতে থাকবো, যে লোডের জন্য প্রথম বাকলিং করবে সেই লোডটা। সো এইখানকার যে ডেটাটা সেটা কি থিওরি থেকে আসবে মেপে টেপে নাকি এক্সপেরিমেন্ট থেকে আসবে? এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট থেকে আসবে। যে লোডের জন্য প্রত্যেক সাপোর্ট কন্ডিশনে বাকলিং করে গেছে সেই লোডগুলো এখানে আমরা নোট নিয়ে নিব। নিউটনে আসবে দেখবা। তারপর আমাদের কি করতে হবে? এখন আমরা একটা বাইর করবো এক্সপেরিমেন্টের জন্য। এক্সপেরিমেন্টের জন্য কিভাবে পাবো বলো? এই ক্রিটিক্যাল লোডটাকে এই যে এখানকার ভ্যালুকে কত দিয়ে ভাগ দিব? ওই যে আগে যে এরিয়া বাইর করছি এরিয়া এরিয়া দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে এগুলা পেয়ে যাব। আর থিওরিটা কিভাবে পাবো? পাই স্কয়ার ই। দেখো ওই যে ই এর ভ্যালু উপরে ডেটা শিটের উপরে আমি লিখে দিছি 21,000 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওরা এই স্পেসিফিক যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে কলামগুলা, ওরা ওইখানে ম্যানুয়ালি বলে দিছে এটা ইউজ করতে। ঠিক আছে। সো এখান থেকে আমরা ইটা ইউজ করব। ইটা একটু আগে ক্যালকুলেট করছি তাই না? স্লেন্ডারনেস রেশিও একটু আগে ক্যালকুলেট করছি। আর তো কিছু লাগবে না। আর পাই হিসেব করে এখানে কত আসে সেটা আমরা বসাই দিই। বসায় তারপর এই যে এক্সপেরিমেন্ট থেকে যা পাইলাম আর থিওরি থেকে যা পাইলাম এই দুইটার মধ্যে আমরা একটু কি করব? কম্পেয়ার করব কিভাবে? দেখো এই যে একটা গ্রাফ আঁকতে বলছে ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিও ফর বোথ এক্সপেরিমেন্টাল এন্ড থিওরিটিক্যাল রেজাল্টস। তুমি দেখো স্লেন্ডারনেস রেশিও এটা তো একটাই তাই না? এক্সপেরিমেন্ট বলো আর থিওরিটিক্যাল বলো, এই দুইটার জন্য স্লেন্ডারনেস রেশিও একটা। কিন্তু ক্রিটিক্যাল স্ট্রেস কি? একটা এক্সপেরিমেন্টের জন্য আরেকটা হলো থিওরির জন্য। সো তুমি একটা গ্রাফ আঁকবা, এই যে আমরা এখানে দেখাইছি। এই যে একটা গ্রাফ আঁকবা, গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর স্লেন্ডারনেস রেশিও আর ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিটিক্যাল স্ট্রেস গুলো যদি আঁকো একটা পাবা তুমি এই যে এক্সপেরিমেন্টের জন্য, থিওরির জন্য, আরেকটা পাবা এক্সপেরিমেন্টের জন্য। সো এই দুইটা যদি আঁকো এরকম একটু দেখো যে কোনটা বেশি আসে, এক্সপেরিমেন্টেরটা বেশি আসে না থিওরিটিক্যালটা বেশি আসে, একটু কম্পেয়ার করো। স্যার থিওরিটিক্যালটা বেশি আসার কথা না, এক্সপেরিমেন্ট হচ্ছে স্যার সময় সাপেক্ষে হচ্ছে ই এর মানটা কমে যেতে থাকে। হ্যাঁ আগে আগে আমরা এরকমই দেখছি। এখানেও যে গ্রাফটা আঁকা এখানে কিন্তু হলো থিওরিটিক্যালটাই বেশি দেখা যায়। জি স্যার তোমার কনসেপ্টের সাথে মিলছে। সো দেখো মাঝে মধ্যে হলো ব্যতিক্রম করতে পারে কিন্তু থিওরিটিক্যালটাই আসলে বেশি দেখা যায় এক্সপেরিমেন্টাল থেকে। ঠিক আছে। আর এই গ্রাফ, আচ্ছা হ্যাঁ বলো, জিজ্ঞেস করো। স্যার দুইটা গ্রাফই কি স্যার মানে স্যার একটা গ্রাফের মধ্যে দেখাতে হ্যাঁ হবে? হ্যাঁ একটা গ্রাফে না করলে আমরা কম্পেয়ার করব কিভাবে? জি স্যার একটা গ্রাফে আঁকবা, তাহলে কোনটা বেশি কোনটা কম সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা এই গ্রাফ থেকে আরেকটা একটু বলো তো যে ক্রিটিক্যাল স্ট্রেস এবং স্লেন্ডারনেস রেশিওর মধ্যে যেই রিলেশনটা সেটা আসলে কি রকম একটু বলো তো দেখে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে স্লেন্ডারনেস রেশিও যত বাড়ে ক্রিটিক্যাল স্ট্রেস কমতে থাকে স্যার। ক্রিটিক্যাল স্ট্রেস কমতে থাকে। এটা কেন দেখি বলো।
রেশিও যত বাড়তে থাকে তার মানে হচ্ছে বিমটা হচ্ছে কলমটা হচ্ছে লম্বা বেশি, তখন হচ্ছে হ্যাঁ। স্যার অল্প লোডেই এটা ডিফর্ম হয়ে যায়, এক্স্যাক্টলি, স্ট্রাকচারটা নষ্ট এক্স্যাক্টলি, হয়ে যায়। এক্স্যাক্টলি। অন্যরা বুঝতে পারছো? স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু বেশি মানে কি? কলামটা খুব বেশি হলো ঠিক মানে চিকন নাকি? জি স্যার। জি স্যার। সো যখন খুব বেশি চিকন হবে তখন তারে বাকলিং করতে কি লোড বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে স্যার। কম লাগবে। ওই জন্যই হচ্ছে গ্রাফের শেপটা হলো এরকম। স্লেন্ডারনেস রেশিও যত বেশি ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু তত কম। মানে তার স্লেন্ডারনেস রেশিও যত বেশি হবে ওই ব্যাটা কিন্তু স্ট্রেস নেওয়ার ক্ষমতা তত কি হবে? কম হবে। এই গ্রাফটা আঁকার উদ্দেশ্য হলো ওই জিনিসটা সাথে রিলেট করা। সো এই গ্রাফটাকে দুইটা জিনিস পাবো। একটা অবজারভেশন হচ্ছে ও যেটা বললো যে খুব সম্ভবত বা মোস্ট প্রবাবলি যেটা হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালুটা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বেশি আসতে পারে। আর দুই নম্বর যেটা অবভিয়াস সেটা কি? সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও যত বাড়তে থাকবে ক্রিটিক্যাল স্ট্রেসের পরিমাণ তত কি হবে? কমতে থাকবে স্যার। কমতে থাকবে। এবং কেন কমবে সেটা ওই যে এক্সপ্লেন করলাম যে স্লেন্ডারনেস রেশিও বেশি মানে কি সে অনেক কি স্লেন্ডার চিকন। সো যত চিকন হবে তার স্টিফনেস তত কম হবে এবং সে কি তত কম লোড দিলে সে হলো বাকলিং করে যাবে, সেই জন্য তার স্ট্রেসও কম হবে, স্ট্রেস নেওয়ার ক্ষমতাও কম হবে। সো পরীক্ষার প্রশ্ন আসলে উত্তর দিতে পারবো? একেবারে গ্রাফ এঁকে বুঝে দিতে পারবো না? জি স্যার। জি স্যার। সো এই হইলো আমাদের সামনের ক্লাসে যে এক্সপেরিমেন্টটা করবো সেটা। হ্যাঁ, খুবই সিম্পল এক্সপেরিমেন্ট। টুকটাক যেটুক থিওরি লাগে ক্যালকুলেশন লাগে এটা আমরা বুঝিয়ে দিলাম। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আর ওই সামনের যে স্কেডিউল গুলো মনে রাখো, সামনের ক্লাস আমাদের তো এই সপ্তাহে আজকে ক্লাস হলে আমাদের আজকে হলো শেষ হয়ে যেত। আমি এটা চেষ্টা করছিলাম আজকে যাতে শেষ হয়ে যায়, তাতে তোমরা আগামী সপ্তাহে একটু ফ্রি পেতা। হ্যাঁ, সো যাই হোক, এখন যেগুলো অনেকে আবার বারবার তোমাদের ক্লাসের অনেকে বারবার বলতেছিল যে স্যার আজকের ক্লাসটা নিয়েন না। আসলে সেটা আমি করতে পারি না, আমার একক সিদ্ধান্ত। আমি ক্লাস নিতেও পারি না, ক্লাস বন্ধ করতে পারি না, এটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত। আমাকে যদি বলা হয় অনলাইনে ক্লাস নিতে, আমাকে অনলাইনে নিতে হবে। আমাকে যদি বলা হয় অফলাইনে ক্লাস নিতে হবে, এটা আমি অফলাইনে নিতে হবে। হ্যাঁ, তোমরা এসে বলো কোনো কোনো ফ্যাকাল্টি নেয়, সেটা কেন নেয় তারা আমি জানি না, কারণ আমাকে ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মানতে হবে। বুঝতে পারছি? এই জন্য তোমরা রিকোয়েস্ট করলো, আমি তোমাদের রিকোয়েস্ট সবসময় শুনতে পারি না, সেটা করা আমার জন্য এথিক্যাল না। কিন্তু ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নেয় সেটা আমাকে মানতে হবে। কিন্তু ওই যে আমি মনে প্রাণে চাচ্ছিলাম আজকেই যাতে তোমাদেরকে শেষ করাই দিতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা আগামী সপ্তাহটা এই প্রজেক্টের জন্য সময় পেতে। তো যাই হোক, আগামী সপ্তাহে এখন যদি অন্য সময় ম্যানেজ করতে না পারো তাহলে দরকার হলে এক্সপেরিমেন্ট করবা। তো আগামী সপ্তাহে তো শুধু ক্লাসে পড়তে হবে না, তাই তো? শুধুমাত্র ল্যাবে এসে ডেটাগুলো নিয়ে নিতে হবে। সো ডেটা নিয়েও যদি এরপরে বাকিটা সময় থাকে তাহলে ওই সময়ে করে ফেলো, অন্য সময় না পাইলে। ঠিক আছে? আর যেটা আগেই বলছিলাম তোমাদের, প্রথম যেদিন আমি এই প্রজেক্টের কথা বলছি, ওই দিন বলছিলাম যে এক্সপেরিমেন্টটা করতে তোমার ল্যাব অ্যাক্সেস লাগবে, সেটার জন্য সময় লাগবে, কিন্তু এর আগে যে ব্যাকগ্রাউন্ড অন্যান্য স্লাইড তৈরি করা রিপোর্টে